আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমার দুটো অভিজ্ঞতা আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই আজকে। দেখুন, কাল রাতে একটু বেশি রাতেই আমি একটা টকশোতে গিয়েছিলাম। সেখান থেকে আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ভাইয়ের বাসা থেকে ওখানে আমার স্ত্রী ছিলেন, ওনাকে নিয়ে আমি বাসায় ফিরছিলাম রিকশায় করে। তো আমার কিছু অভিজ্ঞতা হলো, এই রাতে তখন রাত্র 12:30 বাজে। 12:30 থেকে আমরা রিকশায় করে ফিরছিলাম দুজন। অন্য অন্য সময় হয়তো আমি প্রায় এরকম করি। তো যখন অত রাতে ফিরি একটু ভয় ভয় লাগে যে এত রাতে রিকশায় যাচ্ছি, তো কোনো সমস্যা হতে পারে কি না। কালকে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আসলে আজকে আমি এই আলোচনাটা করছি। আমি যখন বাংলা মোটর ক্রসিংয়ে এলাম, বাংলা মোটর ক্রসিং মগবাজারের দিক থেকে আমি আসছিলাম। আমি যখন বাংলা মোটর ক্রসিংয়ে এলাম, রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকা, কিন্তু তার মধ্যেও দেখলাম আমাদের রিক্সাটা থেমে গেল। ইঞ্জিন চালিত রিক্সা, একটু জোরে আসে এটা, ও থেমে গেল। রাস্তা কিন্তু ফাঁকা, থেমে গেল কেন? দেখলাম ওখানে অত রাত প্রায় 12:30 হবে, দুজন ইয়াং ছেলে তারা ট্রাফিক কন্ট্রোল করছে। এবং কন্ট্রোল হলে এরকম, তখন ভিআইপি রোডটা ছাড়া ছিল, ভিআইপি রোডে গাড়ি দেখা যাচ্ছে না দু একটা, কিন্তু তার মধ্যেও সে থামিয়ে দিল, যেহেতু এটা থামার সময় হয়েছে ওই রাস্তাটা ক্লিয়ার করে দিল। তারপরে আমাদের আবার একটা সার্টেন টাইম পরে ছেড়ে দিল। আমাদের যিনি রিক্সা চালক ছিলেন উনি কিন্তু এই যুবকদের পারফরমেন্সে, মানে এই যেভাবে থামালো, উনি হয়তো খুশি না। উনি বলছে, স্যার আমি তো যেতে পারতাম এই সময়ের মধ্যে, কিন্তু তারপরেও উনি খুশি। উনি বলেন কি, স্যার তারপরেও ভালো। আমি বলছি, কেন ভালো কেন? ওই কি এখন আর কাউকে টাকা দিতে হয় না, এখন আর কোনো পুলিশকে টাকা দিতে হয় না। এখন এরা এদের মতো করে করে, হয়তো অনেক চালক খুশি হন না অতটা তাড়াতাড়ি যাওয়ার জন্য, হয়তো একটু সময় 1-2 মিনিট সময় বেশি লাগে, তারা নিয়মটা মেনে চলতে চায়। এই নিয়ম মানাতে তো আবার আমাদের চালকরা অতটা অভ্যস্ত নন, কাজে তারা একটু বিরক্ত হন। কিন্তু তারা তারপরেও খুশি যে এরা সবার সঙ্গে সমান আচরণ করে। পাওয়ারফুল লোক দেখলে আগে ছেড়ে দিবে, তা করে না। দামি গাড়ি দেখলেই ছেড়ে দিবে, তা করে না। এদের কাছে রিক্সাওয়ালা এবং BMW গাড়ি একই গুরুত্ব পায়। কারোর জন্য তারা স্পেশাল কোনো নিয়ম করে না। আর রিক্সাওয়ালা ভাবে যে আমাকে তো বাড়তি টাকা দিতে হচ্ছে না। একজন রিক্সাওয়ালাকে প্রতিদিন এই পুলিশকে যে নিয়মিত টাকা দিতে হয়, কত টাকা দিতে হয় আপনাদের কোনো ধারণা আছে? রিক্সাওয়ালাকে দিতে হয়, বাদাম বিক্রেতাকে দিতে হয়, ফুটপাতে ব্যবসা করতে গেলে দিতে হয়। সেই টাকা পুলিশ নেয়, ছাত্রলীগ নিত, আগে যুবলীগ নিত, আওয়ামী লীগের নেতারা নিত, ওয়ার্ড কমিশনার পেত, এই ভাগ হয়ে হয়ে সবাই পেত। সেই টাকাটা দেওয়ার হাত থেকে তারা বেঁচে গেছে এবং মানুষ হ্যাপি। একটা ঘটনা বললাম, সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম যে বেশ কয়েকটা ছবি, যেগুলো তারা রাস্তা পরিষ্কার করতেছে। একটা ইয়াং ছেলে, প্যান্ট শার্ট পরা, এক হাতে মোবাইল, সেই মোবাইলের হাত দিয়ে একটা কালো পলিথিনের ব্যাগ ধরে আছে, এক হাতে মোবাইলের ওই হাত দিয়ে আঙুল দিয়ে ধরে আছে। আর ড্রেন থেকে, আক্ষরিক অর্থে বলছি আমি, ড্রেন থেকে আরেক হাত দিয়ে ময়লা তুলে সেই ব্যাগের মধ্যে ভরছে, পলিথিন অথবা কাগজ অথবা অন্য কোনো কিছু করছে। এই ছেলে জীবনে নিজের বাসার কাপড় চোপড় পরিষ্কার করে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু সে রাস্তার ড্রেন পরিষ্কার করছে। কেন? কেবল ওই ছেলেটা না, আরেক জায়গায় দেখলাম কয়েকটা মেয়ে, 5-6 জন মেয়ে, কত বয়স হবে, ইউনিভার্সিটি পড়ে বড় জোর 22, 23, 25। এবং এই মেয়েরা ওই এক হাতে মোবাইল আর এক হাতে ঝাড়ু। মোবাইল আজকালকার ইয়াং ছেলে মেয়েদের একটা জীবনের পার্ট হয়ে গেছে। এক হাতে মোবাইল আর এক হাতে ঝাড়ু। একজন তার ভিডিও করছিলেন, যিনি ভিডিও করছিলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বাসায় কখনো আগে ঝাড়ু দিয়েছেন? সেই মহিলা বলেন, না, আমি কখনো ঝাড়ু দিইনি। কিন্তু এখন দিচ্ছেন কেন? তারা দেশটাকে ভালোবেসে এসেছে, তারা দেশটাকে তার বাসা মনে করে এসেছে, যে এইটাও আমার বাসা। কেবল রাতে যেখানে ঘুমাই সেটাই আমার বাসা না,
আমি সারাদিন যে জায়গাতে হাঁটাহাঁটি করি, যে জায়গাতে চলাফেরা করি, ওটাও আমার বাসা। এই যে ফিলিংসটা তাদের মধ্যে এলো, আমরা মাঝে মাঝে বলি না যে একটা বিপ্লব হয়ে গেছে। বিপ্লব জিনিসটা কি? বিপ্লব হচ্ছে সেই ঘটনা যা নাকি পুরো জাতির চিন্তাকে পরিবর্তন করে দেয়। এই ছেলে মেয়েদের আপনি জোর করে আনতে পারতেন, ঘাড়ে ধরে আনতে পারতেন, বেতের ভয় দেখিয়ে, লাঠির ভয় দেখিয়ে আনতে পারতেন? পারতেন না। তো তারা এলো কেন? তাদের ভেতরে এমন একটা পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটার জন্য তারা এখানে এসেছে। আমি এই প্রসঙ্গে আবার আসবো শেষ দিকে। আমি আরেকটা কথা বলি। কালকে আমার স্ত্রী আমাকে বলতেছিলেন যে সব কিছু জিনিসপত্রের দাম কমে গেছে। আমি নিজেও কিন্তু বাজার করি, এবং আমি আমার বাসা থেকে কারণ বাজার একটু দূরে, হয়তো আমি কারণ বাজার থেকে করি 2 টাকা কম পাওয়ার জন্য। এই কিছু কমে পাওয়া যায়, একবার অনেকগুলি কেনা যায়। আমি এই ঘটনার আগে, এই শেখ হাসিনার পতনের আগে আমি কারণ বাজারে গিয়েছিলাম। আমি শাকসবজি কিনতে গিয়ে 80 টাকার কমে কোনো সবজি পাইনি। 80 টাকা কেজির কম দরে কোনো সবজি আমি পাইনি ভাই। আমি নিজে কথা বলতেছি, আমি পাইনি, কারণ বাজারেই পাইনি। আর কালকে আমার স্ত্রী বললেন সব সবজি নাকি এখন 60 টাকা এবং 40 টাকা। ম্যাক্সিমাম সবজি 40 টাকা কেজি, 2-1টা সবজি 60 টাকা কেজি। চিন্তা করেন, ডিমের দাম 1 লাফে কমে এসেছে। কাঁচা বাজারের এই যে পরিবর্তন, যে জিনিসটা আগে সরকার তার একটা বাহিনী নামিয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের সমস্ত লোকজন নামিয়ে, ভোক্তা অধিকার নামিয়ে, পুলিশ নামিয়ে, র্যাব নামিয়ে নিয়ন্ত্রণ করতে পারে নাই, সেই একই দেশের এই বাজার কেন দাম কমে গেল? কেন? কে বাজারে নেমেছে? কে কাকে মেরেছে? কোন ব্যবসায়ীকে কে মেরেছে? কোন ব্যবসায়ীর কোন পণ্যকে কে ড্রেনে ফেলেছে? কেউ ফেলেছে? ফেলেনি। কেন? সিম্পল 2টো কারণ আমি বলি আপনাকে কারণগুলি। প্রথম কারণ, ওই যে বললাম, মানুষের চিন্তায় পরিবর্তন এসেছে। যে ব্যবসায়ী ব্যবসা করত, সেও এতদিন অতিষ্ঠ ছিল এই সরকারের কারণে, এই সরকারের অত্যাচারের কারণে। অত্যাচারটা কী ধরনের? চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে। আমি একটা সহজ উদাহরণ, অনেক মাঝে মাঝে আমরা পত্রিকায় দেখতাম যে সেই প্রত্যন্ত উত্তরবঙ্গের বগুড়ায় অথবা রাজশাহীতে, নাটোরে যে জিনিসটার দাম, যে সবজিটার দাম 10 টাকা কেজি, সেটা ঢাকায় এসে 80 টাকা কেজি কেন হয়? এই প্রশ্নটা কিন্তু আমরা করতাম। কেন হয়? রাস্তায় আস্তে আস্তে কমপক্ষে যে ট্রাকে করে আসে, কমপক্ষে 20 জায়গায় তাকে চাঁদা দিতে হয়। চাঁদা তুলে কারা? শ্রমিক ইউনিয়নের লিডাররা। চাঁদা তুলে ছাত্রলীগের লোকেরা, যুবলীগের লোকেরা, পুলিশের লোকেরা। প্রত্যেকটা জায়গায় তাদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদা দিতে দিতে এই টাকাটা কোথায় যায়? এই টাকাটা ওটা দামের মধ্যে পড়ে, নেগেটিভ এফেক্ট পড়ে। যে টাকা 10 টাকায় কিনেছে সে, সেই সবজি ঢাকায় আস্তে আস্তে চাঁদা যোগ হতে 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 সেটা দামই দাঁড়িয়ে যায় 50 টাকা, 60 টাকা। তারপরে কারওয়ান বাজারে নামানো হয়। কারওয়ান বাজারে নামানো, এক বাজারের মধ্যে 3-4 জায়গায় চাঁদা দিতে হয়। এক বাজারের মধ্যে এইখান থেকে ওখানে যাবে চাঁদা, ওইখান থেকে সেখানে যাবে চাঁদা, সেখান থেকে খুচরা বিক্রেতার কাছে যাবে আবার চাঁদা। বিশ্বাস হতো না। কি দেখলাম এর মধ্যে? গতকালকে একটা নিউজ দেখলাম। এক কারওয়ান বাজার এলাকা থেকে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সরি তার নামের প্রসঙ্গে আমার নামের একটু মিল আছে, আমি লজ্জিত হচ্ছি মিল থাকার কারণে। এই আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা নিতেন। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ ওনার, কেউ নাকি আটকাবে। 1.5 কোটি টাকা এক আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিতেন কারওয়ান বাজার থেকে। আপনি ভাবতে পারেন, যদি 1.5 কোটি টাকা উনি নিতেন, তাহলে ভাবুন তো চাঁদাটা উঠতো কত? যারা চাঁদা উঠাতো তারা টাকা নিত না? তারাও টাকা নিত। যে চাঁদাটা উঠিয়ে এক জায়গায় জড়ো করতো সেও চাঁদা নিত, এই টাকা নিত, সরাতো কিছু। তারপরে যে টাকাটা নিয়ে আসাদুজ্জামান খান কামালের কাছে দিয়ে আসতো সেও নিত। কামাল সাহেবের কাছ থেকে পৌঁছতে হতো 1.5 কোটি টাকা, আর বাকি টাকা এখানে ভাগাভাগি হতো। তার মানে মিনিমাম 3 কোটি টাকা চাঁদা উঠতো এই এক বাজার থেকে প্রতিদিন। সেই টাকাটা কে দিত আসলে? আমরা দিতাম। আমাদের কাছে তখন ওই যে
40 টাকার সবজি 100 টাকাতে কিনতাম, ওই টাকাটা চাঁদা আকারে ওখানে চলে যেত। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না। এই লুটেরা শ্রেণী যারা নিজেদেরকে মন্ত্রীর পদে বসিয়েছিল, ঘৃণিত লোক, এরপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই নামটা উচ্চারণ করবেন, একটা করে গালি দেবেন। দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিল ভাবুন একবার। আমরা কাদের হাতে এতদিন জিম্মি ছিলাম? নতুন সরকার কিন্তু কিচ্ছু করেনি, এখন পর্যন্ত তারা ভালোভাবে চেয়ারেই বসতে পারেনি। কিন্তু হয়েছেটা কি? চাঁদাবাজরা সরে পড়েছে, চাঁদাবাজরা ভয় পেয়ে গেছে। তাদের সরে পড়ার কারণে চাঁদা কমে গেছে। ব্যবসায়ীরা কী করবে? তারা বেশি দামে কিনলে তাকে বেশি দামে বেচতে হবে। আপনি খুচরা ব্যবসায়ীকে চট থাপড় মেরে কী করবেন? তার তো কোনো দায় নেই। সে একটু লাভ, একটু প্রফিট মার্জিন দেখে বাকিটা আপনার কাছে বিক্রি করবে। তো চাঁদাবাজি কমলে এতটুকু কমে যায়, আর যদি একটা শৃঙ্খলার মধ্যে আনা যায় তাহলে কত কমবে? প্রিয় দর্শক, আমরা আশা করব যে সরকার এসেছেন তারা একটা নিয়ম কায়েম করবেন, একটা নিয়ম প্রবর্তন করবেন। আর সেই সঙ্গে আশা করব এই যে আমাদের যুবক শ্রেণী, আমাদের তরুণ শ্রেণী, আমাদের ছাত্রছাত্রীরা, তারা যে মাঠে নেমেছে নিজের ভেতরের অন্তর্গত পরিবর্তনের কারণে, দেশটাকে ভালোবেসে, এই ভালোবাসাটা প্লিজ নষ্ট হতে দেবেন না। এদের কিন্তু একটা প্রত্যাশা আছে আপনাদের কাছে, এই প্রত্যাশাটা নষ্ট হতে দেবেন না। একবার যদি এদের এই প্রত্যাশা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর এদেরকে ডাকলেও পাবেন না আপনারা। প্লিজ ব্যক্তির স্বার্থের কথা ভুলে যান। আপনারা দায়িত্বে আছেন, দায়িত্বে বসেছেন, এটা নিয়ে অনেক রকম আপত্তি, অনেক রকম সন্দেহ, অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু তারপরেও আমি বলবো আমরা সর্বতভাবে আপনাদেরকে সহায়তা করব। সমালোচনা কিছু করব, আমরা অবশ্যই করব, কেন করব না? সমালোচনা না করলে কি করে বুঝবেন ভুলটা কোথায় হচ্ছে? সেটাও করব, কিন্তু সেই সঙ্গে প্রত্যাশা করব এমন কাজ করুন যাতে নাকি এই তরুণ শ্রেণী হতাশ না হয়ে যায়। এদের যে অন্তর্গত উদ্দীপনা, এদের যে মনের ভেতর থেকে তাগিদ, রাত্র 12টার সময় আমি বাসায় ফিরেছি, বিশ্বাস করেন আমি এমন কোনো রাস্তার মোড় দেখিনি যেখানে নাকি অত রাতেও ইয়াং ছেলেরা দাঁড়িয়ে আছে, তারা এগুলো নিয়ন্ত্রণ করছে। আমি মেয়েদেরকেও দেখেছি রাত্র 12:30টার সময় তারা দাঁড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষা করছে। ডাকাতি হতো, প্রতিটা গলির মুখে ডাকাতি হওয়ার যাতে এরকম কেউ যেতে না পারে, হাতে লাঠি লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তারা কতদিন থাকবে? তারা ততদিন থাকবে যতদিন তাদের মনের এই তাগিদটা তাদের মধ্যে কাজ করবে। সেই তাগিদটা জিয়ে রাখতে হবে। প্রিয় দর্শক, এখন আর নয়, অনেক বড় হয়ে গেছে, আমি দুঃখিত। তো আমি একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম বলে একটু বড় হলো, কিছু মনে করবেন না। আবার কথা হবে। আল্লাহ হাফিজ।